কল্পনা করুন আপনি একটি পাথর হাতে নিয়ে যত জোরে সম্ভব সামনে ছুঁড়ে মারলেন। পাথরটি কিছু দূরে গিয়ে মাটিতে পড়ে গেল। এবার ভাবুন, আপনি আরো জোরে ছুড়লেন। এবারও সেটি পড়ল, তবে আরো দূরে। কিন্তু যদি এমন গতিতে ছোড়া যেত যে পাথরটি নিচে পড়ার আগেই পৃথিবী তার নিচ থেকে বাঁক নিয়ে সরে যেত, তাহলে কি হতো? অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক এই ধারণাটি ১৬৮৭ সালে স্যার আইজাক নিউটন তার বিখ্যাত নিউটনস ক্যানোভেল চিন্তা পরীক্ষায় ব্যাখ্যা করেছিলেন। আজ পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা হাজার হাজার স্যাটেলাইট ঠিক এই নীতিতেই কক্ষপথে রয়েছে। কিন্তু তারা নিচে পড়ে যায় না কেন? তাদের কি কোনো অদৃশ্য শক্তি ধরে রাখে? তারা কি ইঞ্জিন চালিয়ে সারাক্ষণ উড়ে বেড়ায়, নাকি তারা আসলে প্রতি সেকেন্ডেই পৃথিবীর দিকে পড়ছে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্যাটেলাইট মহাকাশে যায়, কেন তারা নিচে পড়ে না, কত গতিতে চলে, কেন কিছু স্যাটেলাইট সবসময় একই জায়গায় স্থির দেখা যায়, আর কেন আজ পৃথিবীর চারপাশে ঘুরছে ৫০,০০০-এরও বেশি ট্র্যাক করা মহাকাশ বস্তু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য জানাবো যা শুনে আপনি বুঝবেন আপনার মোবাইলের জিপিএস প্রতি সেকেন্ডে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ব্যবহার করে। স্যাটেলাইট আসলে কি? স্যাটেলাইট হলো এমন একটি বস্তু যা অন্য একটি বড় বস্তুর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। স্যাটেলাইট দুই ধরনের: প্রাকৃতিক স্যাটেলাইট যেমন চাঁদ। চাঁদ পৃথিবী থেকে গড়ে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করে এবং প্রায় ২৭.৩ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আর কৃত্রিম স্যাটেলাইট কি? মানুষের তৈরি স্যাটেলাইটকে বলা হয় আর্টিফিশিয়াল স্যাটেলাইট, অর্থাৎ কৃত্রিম স্যাটেলাইট। বর্তমানে এগুলো ব্যবহার করা হয় মোবাইল যোগাযোগে, টিভি সম্প্রচারে, আবহাওয়া পূর্বাভাস, জিপিএস নেভিগেশন, পৃথিবীর মানচিত্র তৈরিতে, জাহাজ ও বিমানের অবস্থান নির্ণয়ে, সামরিক নজরদারিতে এবং কৃষি ও বন পর্যবেক্ষণে। এমনকি দুর্যোগের আগাম সতর্কবার্তাও স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া হয়। তো স্যাটেলাইট মহাকাশে যায় কিভাবে? তো একটি স্যাটেলাইট কখনোই নিজে নিজে মহাকাশে যেতে পারে না। এর জন্য দরকার হয় একটি শক্তিশালী রকেট। রকেট উৎক্ষেপণের সময় প্রথমে পৃথিবীর ঘন বায়ুমণ্ডল অতিক্রম করে। এরপর ধাপে ধাপে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, কখনো তৃতীয় স্টেজ আলাদা হয়ে যায়। এর ফলে ওজন কমে, গতি বাড়ে এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে স্যাটেলাইটকে মুক্ত করে দেয়। উদাহরণ হিসাবে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেট একসঙ্গে ২২ টনেরও বেশি পেলোড লো আর্থ অরবিটেলে পাঠাতে পারে। কেন স্যাটেলাইট নিচে পড়ে না? তো এটাই পুরো বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্যাটেলাইটের ওপর দুটি জিনিস একসঙ্গে কাজ করে। প্রথমটি পৃথিবীর মাধ্যাকর্ষণ, যা তাকে নিচের দিকে টানে। দ্বিতীয়ত তার সামনের দিকে অত্যন্ত দ্রুত গতি। এই দুইয়ের ভারসাম্যই তৈরি করে অরবিট বা কক্ষপথ। ভাবুন, আপনি একটি বল দড়িতে বেঁধে ঘোরাচ্ছেন। বলটি বাহিরে ছিটকে যেতে চায়, কিন্তু দড়ি সেটিকে ধরে রাখে। স্যাটেলাইটের ক্ষেত্রে দড়ির কাজ করে মাধ্যাকর্ষণ। তাই স্যাটেলাইট প্রতি মুহূর্তে পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু একই সঙ্গে এত দ্রুত সামনে এগোচ্ছে যে পৃথিবীর বাঁক অনুসরণ করেই ঘুরতে থাকে। কত দ্রুত চলে স্যাটেলাইটগুলো? লো আর্থ অরবিটালে থাকা স্যাটেলাইটগুলোর গড় গতি প্রতি সেকেন্ডে 7.8 কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার। তুলনার জন্য একটি যাত্রীবাহী বিমান চলে প্রায় ৯০০ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ এলইও স্যাটেলাইট, অর্থাৎ লো আর্থ অরবিটাল স্যাটেলাইটগুলো বিমানের তুলনায় প্রায় ৩০ গুণ দ্রুত চলে। এই গতিতে একটি স্যাটেলাইট মাত্র ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ একদিনে প্রায় ১৬ বার পৃথিবী ঘুরে আসে। তো সব স্যাটেলাইট কি একই উচ্চতায় থাকে? একটা বড় প্রশ্ন। না, প্রয়োজন অনুযায়ী স্যাটেলাইটকে ভিন্ন ভিন্ন কক্ষপথে রাখা হয়। লো আর্থ অরবিটাল অর্থাৎ এলইও উচ্চতা ১৬০ থেকে ২০০০ কিলোমিটার। এখানে থাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, পৃথিবীর পর্যবেক্ষণ স্যাটেলাইট, স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট। এরপর মিডিয়াম আর্থ অরবিটাল অর্থাৎ এমইও উচ্চতা প্রায় ২০০০ থেকে ৩৫,৭৮৬ কিলোমিটার। এখানে থাকে জিপিএস, গ্লোনাস নেভিগেশন স্যাটেলাইট। জিপিএস স্যাটেলাইটের উচ্চতা প্রায় ২০,২০০ কিলোমিটার এবং একবার পৃথিবী ঘুরতে সময় লাগে প্রায় ১২ ঘন্টা।
এরপরে জিওস্টেশনারি অরবিটাল অর্থাৎ জিইও, এটি পৃথিবী থেকে ঠিক ৩৫,৭৮৬ কিলোমিটার উঁচুতে। এখানে স্যাটেলাইট ২৩ ঘন্টা ৫৬ মিনিটে একবার পৃথিবী ঘোরে, অর্থাৎ পৃথিবীর নিজের ঘূর্ণনের সমান সময়ে। ফলে পৃথিবী থেকে দেখলে এটি আকাশে একই জায়গায় স্থির থাকে। এই কারণেই আপনার বাড়ির ডিটিএইচ বা ডিশ টিভি সবসময় একই দিকে তাক করা থাকে। তাহলে প্রশ্ন হলো, জিপিএস কিভাবে কাজ করে? বর্তমান পৃথিবীর চারদিকে প্রায় ৩০টিরও বেশি জিপিএস স্যাটেলাইট ঘুরছে। আপনার মোবাইল একসঙ্গে কমপক্ষে ৪টি স্যাটেলাইটের সংকেত ব্যবহার করে নিজের অবস্থান নির্ণয় করে। জিপিএস এর নির্ভুলতা অনেক সময় ৫ মিটারেরও কম। যদি আইনস্টিনের টাইম ডাইলেশন হিসাব করা না হতো, তাহলে জিপিএস প্রতিদিন ১০ কিলোমিটারের বেশি ভুল দেখাতে পারত। তো অনেকেই ভাবেন স্যাটেলাইটে ইঞ্জিন সারাক্ষণ চালু থাকে। আসলে না। কক্ষপথে ঢোকার পরে স্যাটেলাইট মূলত জড়তার কারণে চলতেই থাকে। তবে কক্ষপথ সামান্য ঠিক করা, অবস্থান পরিবর্তন এবং ওরিয়েন্টেশন নিয়ন্ত্রণের জন্য ছোট ছোট থ্রাস্ট ব্যবহার করা হয়। অনেক আধুনিক স্যাটেলাইট এলওএন ইঞ্জিনেও ব্যবহার করে। শক্তি তাহলে কোথা থেকে আসে? মহাকাশে তো বিদ্যুৎ নেই, তাহলে বেশিরভাগ স্যাটেলাইট সোলার প্যানেল ব্যবহার করে। এগুলো সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। একই সঙ্গে রিচার্জেবল ব্যাটারি, যখন স্যাটেলাইট পৃথিবীর ছায়ায় ঢুকে পড়ে, তখন সেই ব্যাটারি বিদ্যুৎ সরবরাহ করে। তাহলে স্যাটেলাইট কি চিরদিন বেঁচে থাকে? না। প্রতিটি স্যাটেলাইটের একটি নির্দিষ্ট আয়ু থাকে। সাধারণত এলিও স্যাটেলাইট ৫ থেকে ১০ বছর, যোগাযোগ স্যাটেলাইট ১৫ থেকে ২০ বছর, জ্বালানি শেষ হয়ে গেলে, ইলেকট্রনিক্স যন্ত্র নষ্ট হয়ে অথবা প্রযুক্তি পুরনো হয়ে গেলে সেগুলো অবসর নেওয়া হয়। বর্তমান পৃথিবীর চারদিকে শুধু কার্যকর স্যাটেলাইট নয়, অসংখ্য ভাঙা অংশও ঘুরছে। ২০২৫ সালের হিসেব অনুযায়ী ১১,০০০-এরও বেশি সক্রিয় স্যাটেলাইট কক্ষপথে রয়েছে। এছাড়া ৪০,০০০-এরও বেশি ১০ সেন্টিমিটারের বড় ধ্বংসাবশেষ ট্র্যাক করা হচ্ছে। আরও ১,০০,০০০-এরও বেশি ১ সেন্টিমিটারের ছোট টুকরো মহাকাশে ছুটে বেড়াচ্ছে। এগুলো প্রতি সেকেন্ডে ৭ থেকে ৮ কিলোমিটার বেগে চলায়। একটি ছোট্ট নাট-বল্টুও স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে। তো স্টারলিংক পৃথিবীর সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক। বর্তমানে SpaceX এর স্টারলিংক হলো বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট নেটওয়ার্ক। ইতিমধ্যেই ৭,০০০-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে রয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা ৪০,০০০-এরও বেশি হতে পারে। এগুলোর উদ্দেশ্য কি? পৃথিবীর যেকোনো জায়গায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। তো সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? এই মুহূর্তে আপনি যখন এই ভিডিওটি দেখছেন, আপনার মাথার ঠিক ওপরে সম্ভবত একাধিক স্যাটেলাইট প্রতি ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে। আপনি টেরও পাচ্ছেন না, কিন্তু আপনার ফোনে জিপিএস চালানো, লাইভ ক্রিকেট দেখা, আবহাওয়া খবর, অনলাইন ব্যাংকিং, এমনকি অনেক আন্তর্জাতিক ফোন কল, সবকিছুই নির্ভর করছে এই অদৃশ্য মহাকাশ যানগুলোর ওপরে। তো আজ আমরা জানলাম স্যাটেলাইট কোনো জাদুতে নয়, বরং মধ্যাকর্ষণ এবং গতির নিখুঁত ভারসাম্যে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তারা সারাক্ষণ পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু কখনো মাটিতে পৌঁছায় না। এই কারণেই হাজার হাজার স্যাটেলাইট বছরের পর বছর আমাদের যোগাযোগ, আবহাওয়া, জিপিএস, বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় নিরলস কাজ করে যাচ্ছে। ভাবুন, পৃথিবীর চারদিকে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, আর আমরা নিচে দাঁড়িয়ে তাদের বেশিরভাগকেই চোখে দেখতে পাই না। তবুও তারা প্রতিদিন আপনার জীবনের সঙ্গে অদৃশ্যভাবে জড়িয়ে আছে। এবার আপনার জন্য একটি প্রশ্ন। যদি সুযোগ দেওয়া হয়, আপনি কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে নিজের চোখে পৃথিবীকে প্রতি ৯০ মিনিটে একবার ঘুরতে দেখতে চাইবেন? অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আমরা বিজ্ঞান, মহাকাশ এবং প্রযুক্তির জটিল বিষয়গুলো সহজ ভাষায়, নির্ভুল তথ্য ও চমকপ্রদ পরিসংখ্যান সহ তুলে ধরি। ধন্যবাদ। আবার দেখা হবে ইনফোনারি এর পরবর্তী ভিডিও।